নমস্কার। পাটনা তথা ভারত তথা পৃথিবী বিখ্যাত খান স্যার কি সত্যি গ্রেপ্তার হয়েছেন, নাকি তার বিরুদ্ধে করা হচ্ছে বিশাল কোনো ষড়যন্ত্র, নাকি শিক্ষা জগতের এক নোংরা রাজনীতির শিকার বানানো হচ্ছে তাকে? কোটি কোটি ছাত্রছাত্রীর প্রিয় খান স্যারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 109 নম্বর ধারাতে মামলা করা হয়েছে। কি বা এই ভারতীয় ন্যায় সংহিতার ধারা 109? আর হঠাৎ করে আমাদের প্রিয় খান স্যার যে কেন ফয়সাল খান হয়ে গেল, সেটাও একটা বড় প্রশ্ন। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এর পেছনের আসল সত্যিটা। কে এই খান স্যার, আর তাকে ফাঁসাচ্ছে বা কে? সেই উত্তর পাওয়ার আগে আমরা কয়েকটা বছর আগে ফিরে যাই। সালটা 2016। মার্কেটে আসলো একটা নতুন সিম, যার নাম জিও। সেপ্টেম্বর মাস থেকে শুরু হলো তাদের বিনামূল্যে সিম দেওয়ার অফার। হ্যাঁ, এটা ছিল ওয়েলকাম অফার। এই সিম আসার আগে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এই তিনটি কোম্পানি আমাদের যেভাবে টাকা লুট করেছে, জিও আসার পর কিন্তু আমরা এইসব কোম্পানির আর্থিক লুট থেকে অনেকটাই রেহাই পেয়েছি। আর জিও সিম যদি কোনোদিন উঠে যায়, তাহলে বাকি কোম্পানিগুলি হুড়মুড়িয়ে যে দ্রুততার সাথে সিমের এবং রিচার্জের দাম বাড়াবে, তা আপনি কল্পনা করতে পারছেন না। ঠিক এই শিক্ষা জগতের জিও সিম হলো খান স্যার। আর ঠিক এই ঘটনাই ঘটবে খান স্যারের কেজিএস কোচিং সেন্টার যদি উঠে যায়। বাকি কোচিং সেন্টারগুলো আগে যে লেভেলের ফিজ নিত এবং খান স্যার সেই ফিজটাকে যে লেভেলের নিচে নামিয়ে এনেছে, সেই ফিজটা কিন্তু আবার ধীরে ধীরে উপরে উঠবে। আর এখানে সমস্যা কাদের হবে? কোনো কোচিং সেন্টারের না। এখানে সমস্যার সম্মুখীন হবে সেই সব ছাত্ররা যারা দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। খান স্যারের কেজিএস কোনো অংশে কেজিএফ এর থেকে কিন্তু কম নয়। খান স্যার আজ শুধু বিহারের নয়, পুরো দেশের ছাত্রছাত্রীদের কাছে একটা জনপ্রিয় নাম। খুব কম খরচে গরিব ও মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের যেভাবে তিনি পড়াশোনা করান, তা সত্যি প্রশংসনীয়। কিন্তু তার এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা যেন তার জীবনে একটা কাল হয়ে এসেছে। কারণ পার্টনার খান গ্লোবাল স্টাডিজ অর্থাৎ কেজিএস কোচিং সেন্টারে যে হামলা হয়েছে, তারপর খান স্যারের বিরুদ্ধে যে পুলিশি মামলা করা হয়েছে, তা আসলে তাকে বিপদে ফেলার একটি বড় ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। এটির মূলত আমরা চারটি পয়েন্ট অফ ভিউ দেখতে পারি। প্রথমত, ব্যবসায়িক হিংসা ও রোশন স্যারের জ্ঞান বিন্দু কোচিং। কে এই রোশন স্যার? রোশন স্যার হচ্ছেন একজন টিচার, যিনি একটা একই রকম ভাবে কোচিং সেন্টার চালান, যে কোচিং সেন্টারটার নাম হলো জ্ঞান বিন্দু কোচিং সেন্টার। অফলাইনে তিনি সত্যি জনপ্রিয়, কিন্তু খান স্যারের মতো নয়। বিহার পুলিশ কনস্টেবল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর থেকে পাটনা কোচিং সেন্টারগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল। খান স্যারের ইনস্টিটিউটের অভাবনীয় সাফল্যের কারণে অন্যান্য কিছু কোচিং সেন্টারের ব্যবসা অত্যন্ত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত 2 জুন রাতে খান স্যারের সেন্টারে যে 15-20 জন দুষ্কৃতী এসে ভাঙচুর এবং মারধর চালায়, তার পেছনে একটি বড় হাত রয়েছে। খান স্যারের স্পষ্ট দাবি, এই হামলার পেছনে রয়েছে প্রতিদ্বন্দ্বী কোনো কোচিং সেন্টার। এবং সেখানে খান স্যার নিজে না বললেও খান স্যারের যারা টিম আছে, খান স্যারের যে কেজিএস এর টিম, সেখান থেকে বলা হয় যে আমরা এখান থেকে বুঝতে পারছি যে খান স্যারের বিরুদ্ধে বা খান স্যারের কোচিং সেন্টারে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা চালিয়েছে জ্ঞান বিন্দু কোচিং সেন্টারের মালিক রোশন স্যার। এখানেই হয়েছে সমস্যা। সরাসরি নাম নেওয়াটা উচিত হয়নি, তাও আবার মিডিয়ার সামনে। রোশন স্যার হয়তো নিজে সরাসরি এই কাজ করেননি, কিন্তু তার প্রতিষ্ঠানের কিছু অতি উৎসাহী লোক বা ম্যানেজমেন্টের নিজেদের ব্যবসায়িক আধিপত্য টিকিয়ে রাখতে এই নোংরা পথ বেছে নিয়েছে। শিক্ষার মতো পবিত্র জায়গায় এমন হিংসা কোনোভাবেই কি মেনে নেওয়া যায়? আপনারা যদি শিক্ষার্থী হন, তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানান। চ্যাপ্টার 2। রিসেন্টলি ইন্টারনেটে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। কি ভিডিও? না, খান স্যারের অনুগামী এবং খান স্যারের যারা বডিগার্ড আছে, তাদেরকে দেখা যাচ্ছে হাওয়াতে গুলি ছুটতে। এবং রোশন স্যারদের দাবি যে খান স্যাররা নিজেদের দেওয়ালে ভাঙচুর করেছে, নিজেদের দেওয়ালে গুলি চালিয়েছে এবং রোশন স্যারদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আসলেই কি তাই? হামলা রাতে পরিস্থিতি যখন খুব খারাপ হয়ে যায় এবং ইনস্টিটিউটের স্টাফদের প্রাণ সংশয় দেখা দেয়, তখন পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও তারা ঠিক সময় মতো পৌঁছাতে পারেননি। দুষ্কৃতীরা যখন চারিদিক থেকে ঘিরে ধরেছিল, তখন নিরুপায় হয়ে খান স্যারের 2 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী অর্থাৎ বডিগার্ড তারা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এই পদক্ষেপটি কাউকে আঘাত করার জন্য ছিল না, বরং উন্মত্ত হামলাকারীদের ভয় দেখিয়ে তাদের তাড়ানোর জন্য নেওয়া হয়েছিল। আইন অনুযায়ী নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়াকে কিন্তু আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স বলে। বডিগার্ডরা যদি সেদিন সেখানে গুলি না চালাতো, তাহলে সেখানে হয়তো কারো প্রাণ সংশয় দেখা দিত। চ্যাপ্টার 3। খান স্যারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। পুলিশ এই ঘটনায় বডিগার্ডদের গ্রেপ্তার করার পর দাবি করে যে বডিগার্ডরা নাকি খান স্যারের নির্দেশে গুলি চালিয়েছে। আবার খান স্যার সেখানে বলেছিল, তোমরা গুলি চালাও, বাকিটা আমি দেখে নেব। বাস্তব দিক থেকে বিচার করলে একজন অভিভাবক বা শিক্ষক হিসেবে নিজের কর্মচারীদের বিপদের মুখে দাঁড়িয়ে সাহস দেওয়াটা খুবই স্বাভাবিক। তিনি কেবল তার স্টাফদের মনোবল বাড়াতে এবং পরিস্থিতি সামলাতে এই কথা বলেছিলেন। এটাই একজন শিক্ষিত মানুষের কাছ থেকে আশা করা যায়। সেই ধরনের মানুষ যিনি নিজের খরচায় এত এত হাসপাতাল এবং সাধারণ মানুষের সেবা করে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ এই সাধারণ কথাটিকে খুনের উস্কানি বা অপরাধ হিসেবে সাজিয়ে
খান স্যারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 109 নম্বর ধারায় মামলা করে দিয়েছে। তখন থেকে যে বলছি 109 নম্বর ধারা, তা কি এই 109 নম্বর ধারা? ভারতীয় ন্যায় সংহিতার 109 নম্বর ধারাটি হলো হত্যার চেষ্টা বা অ্যাটেম্পট টু মার্ডার এবং এই সংক্রান্ত কাউকে উস্কানিমূলক কিছু মন্তব্যের জন্য নেওয়া একটি ধারা। আপনারা যদি স্টুডেন্ট বাদ দিয়ে অন্যান্য সাধারণ মানুষ হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার কি মনে হয় খান স্যারের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যাপ্টার 4, ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও বর্তমান পরিস্থিতি। খান স্যারকে যেভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে তার প্রতিবাদে আজ পাটনায় হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে এসেছেন। কোনো রাজনৈতিক দল বা টাকার লোভে নয়, বরং প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা থেকেই ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই কথা, খান স্যার সম্পূর্ণ নির্দোষ এবং তাকে হিংসার রাজনীতিতে জড়ানো হচ্ছে। বর্তমানে খান স্যারের আইনজীবীরা আদালতে আগাম জামিনের আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। সত্যকে কিছুক্ষণের জন্য আড়াল রাখা হলেও তাকে কখনো চেপে রাখা যায় না। ছাত্র সমাজ এবং দেশের মানুষের প্রতি পূর্ণ বিশ্বাস আছে এবং সর্বোপরি আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। খুব শীঘ্রই আদালত থেকে খান স্যার নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে আবার তার চেনা ক্লাসরুমে কি ফিরে আসবেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান, কারণ আপনার একটা কমেন্ট পরবর্তী ভিডিও আনার জন্য কিন্তু অনেক বেশি আমাদেরকে উৎসাহ দেয়। এক্সট্রা চ্যাপ্টার, সমাজ ও ছাত্রছাত্রীদের উপর ক্ষতিকর প্রভাব। শিক্ষকতা কোনো সাধারণ পেশা বা ব্যবসা নয়, এটি হলো সমাজ গড়ার সবচেয়ে পবিত্রতম মাধ্যম। একজন শিক্ষক কেবল বইয়ের পড়া শেখান না, তিনি একজন শিক্ষার্থীর চরিত্র এবং ভবিষ্যৎ গড়ে তোলেন। সেই শিক্ষা জগতের দুই অগ্রগণ্য শিক্ষকের মধ্যে যখন এই ধরনের কাদা ছোড়াছুড়ি শুরু হয়, একটা হিংসা বা আইনি লড়াইয়ের খবর সামনে আসে, তখন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে আমাদের সমাজ যেমন কলুষিত হচ্ছে, ঠিক তেমনি এর সবচেয়ে মারাত্মক এবং নেতিবাচক প্রভাব পড়ছে দেশের তরুণ ছাত্র সমাজের ওপর। ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে নিজেদের আদর্শ বা রোল মডেল মনে করে। শিক্ষকরা যদি নিজেদের সুস্থ প্রতিযোগিতা ভুলে ব্যবসায়িক আধিপত্যের জন্য একে অপরের বিরুদ্ধে নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়েন, তবে ছাত্ররা তাদের থেকে আর কি বা শিখবে? এর ফলে শিক্ষার্থীদের মনের ভেতরে পড়াশোনার চেয়েও হিংসা, দলাদলি এবং নেতিবাচক মানসিকতা বেশি দানা বাঁধবে। খান স্যার এবং রওশন স্যারের নিজেদের স্টুডেন্টদের মধ্যে একটা ঝামেলা লাগতে পারে, একটা মারামারির উপক্রম দেখা দিতে পারে। আর বিহার যে ধরনের জায়গা, সেখানে মানুষজনের উগ্রতা অনেক বেশি। তাই সেক্ষেত্রে এই ঝামেলা যদি হাতাহাতিতেও পরিণত হয়, তাও অবাক হওয়ার খুব একটা কারণ নেই। কিন্তু দুজন ছাত্র যখন নিজেদের জন্য বা নিজেদের প্রিয় মানুষগুলির জন্য মারামারি করছে, ঝামেলা করছে, আলটিমেট ক্ষতিটা কার হচ্ছে? সেই দুই স্টুডেন্টের। কোচিং সেন্টারগুলো যদি শিক্ষার মন্দির না হয়ে অপরাধ ও শত্রুতার আখড়ায় পরিণত হয়, তবে আগামী দিনে অভিভাবকরা তাদের সন্তানকে কোন ভরসায় এই ধরনের পরিবেশে বাড়ি থেকে বাইরে পাঠাতে ভরসা পাবেন? আমরা আশা করি শিক্ষকরা নিজেদের এই ভুলগুলো বুঝবেন এবং পারস্পরিক অহংকার ও ব্যবসায়িক স্বার্থ দূরে সরিয়ে রেখে আবার সুস্থ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন। কারণ শিক্ষকরা পথ হারালে গোটা সমাজ পথ হারাবে। তাহলে শেষমেশ আমরা কি বুঝলাম? তালি কি এক হাতে বেজেছে? না, তালি কিন্তু এক হাতে বাজে না। একটা হাত স্থির থাকলে অন্য একটা হাত যদি তার উপর এসে পড়ে, তাহলে সেটা তা হয়, লি হয় না। সেই তাকে লিতে পরিণত করার জন্য কিন্তু এই হাতকেও মুভমেন্ট করতে হয়। এই মুভমেন্টের কি কারণ? খান স্যারের ভাষা। খান স্যার এতটাই বেশি স্পষ্টবাদী যে তার মুখের ভাষা সবসময় কন্ট্রোলে থাকে না। হ্যাঁ, তা বলে সে কোনো গালাগালি করে না, কিন্তু যে শব্দগুলো দিয়ে বা যে শব্দ ব্যবহার করে তিনি বাকিদের সম্বোধন করেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের নয়, যার উপর তার রাগ আছে, তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করছেন যেটা আমরা স্বাভাবিক এবং সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষেরা বুঝি। যেমন খবরের চ্যানেলের কিছু কিছু মহিলা রিপোর্টারদের তিনি বিষকন্যা বলেন। আর ইতিমধ্যে খান স্যার অঞ্জনা কাশ্যপের নাম নিয়ে কিন্তু ডিরেক্ট বলেছিল যে আমি আপনার নাম নিয়ে কথা বলছি, কিন্তু আপনি কোনো স্যারের বা কোনো টিচারের নাম নিয়ে কথা বলতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই খান স্যার নিজের জন্য না, সমস্ত শিক্ষকদের জন্য বলেছিল। খান স্যারের আরও একটা দিক আমি লক্ষ্য করেছিলাম, প্রত্যেকটা ভিডিওতেই যখনই ভারত পাকিস্তানের এই গল্পটা ওঠে, তখন খান স্যার প্রায় প্রত্যেকটা সময় বলে যে মোদি জি কা কলেজা নেই হ্যাঁ, আব যোগী জি কো চাইয়ে। তো যোগী জি কো চাইয়ে ওটা আমিও বুঝি, কিন্তু বিষয় হচ্ছে সেটা না। আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনগুলো ঠিক রাখার জন্য অনেক অনেক পদক্ষেপ আমরা চাইলেও নিতে পারি না। কার মন যায় না যে পিওকে আমাদের ভারতে ফিরে আসুক? আকসাই চীনের যে 10% অংশ এদিকে আছে, সেটা আমাদের ভারতের হোক। মোদি জি কে পাস কলেজা নেই হ্যাঁ, মোদি জি কা ইয়ে অকাত নেই, এই ধরনের শব্দগুলো ব্যবহার করা একজন প্রধানমন্ত্রী, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে, সেটা কখনোই একজন এই গ্লোবাল লেভেলের টিচারের মুখে শোভনীয় নয়। বাকি খান স্যারকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। খান স্যার আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। আমি নিজে অনেক কিছু শিখেছি খান স্যারের থেকে।
আর এই পুরো ঘটনাটা শুনে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আরো একবার মনে করিয়ে দিই, আপনার একটা ছোট্ট কমেন্ট আমার পরবর্তী ভিডিওর জন্য এনার্জি যোগায়। তাই প্রতিদিনের মতো আবার একবার বলি, সাবধান থাকুন, সতর্ক থাকুন আর ভ্রান্ত ধারণা ছড়ানো চ্যানেল থেকে দূরে থাকুন।